সবাইকে স্বাগত। আমরা সবাই তো শিখি, তাই না? কিন্তু কিভাবে শিখি, মানে এই শেখার পেছনের আসল বিজ্ঞানটা কি? চলুন না আজ এই শিক্ষা মনোবিজ্ঞানের জগতে একটা ডুব দেওয়া যাক আর খুঁজে বের করা যাক এর আসল রহস্যটা। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা মাথা ঘামানোর পর হঠাৎ করে মনে হলো, আরে এই তো ব্যাপারটা, সবকিছু যেন এক মুহূর্তে একদম পরিষ্কার হয়ে গেল। আবার এমন কেন হয় বলুন তো, যে কিছু জিনিস একবার দেখলেই মনে থেকে যায় আর কিছু জিনিস হাজারবার পরেও কিছুতেই মাথায় ঢুকে না? এই সব কেনর উত্তরই কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনায়। এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করতেই আমাদের ঢুকতে হবে শেখার বিজ্ঞানের আরও গভীরে। এটা এমন একটা জগৎ যা খুঁজে বের করার চেষ্টা করে যে আমাদের মস্তিষ্ক ঠিক কিভাবে শেখে আর সেই শেখার প্রক্রিয়াটাকে কিভাবে আরও অনেক বেশি কার্যকর করে তোলা যায়। তো এই বিশাল ক্ষেত্রটার একটা আনুষ্ঠানিক নাম আছে, শিক্ষা মনোবিজ্ঞান। সহজ ভাষায় বললে এটা হলো শিক্ষাগত পরিবেশে মানুষের আচরণের এক বৈজ্ঞানিক গবেষণা। আর এর মূল লক্ষ্য কিন্তু একটাই, মনস্তাত্ত্বিক নীতিগুলোকে কাজে লাগিয়ে শিক্ষাদান আর শেখার পুরো প্রক্রিয়াটাকে বোঝা আর তাকে আরও উন্নত করা। চলুন ব্যাপারটাকে আরেকটু সহজ করে ভাবি। শিক্ষাদান যদি একটা শিল্প হয়, তবে শিক্ষা মনোবিজ্ঞান হলো সেই শিল্পের পেছনের বিজ্ঞানটা। এটাই আমাদের বলে দেয় কোন কৌশলগুলো আসলেই কাজ করে আর সবচেয়ে বড় কথা, কেন কাজ করে। আচ্ছা, তাহলে প্রশ্ন আসতেই পারে, এই বিজ্ঞানটা ঠিক কিভাবে কাজ করে, এর ভিত্তিটা কি? দেখুন, শিক্ষা মনোবিজ্ঞান মূলত 5টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, যা পুরো বিষয়টাকে একটা মজবুত কাঠামো দেয়। এই 5টি স্তম্ভ হল: 1. শিক্ষার্থীর ওপর ফোকাস, 2. শেখার প্রক্রিয়াটা কেমন, 3. শিক্ষাগত পরিবেশ, 4. এর বাস্তব প্রয়োগ এবং অবশ্যই 5 নম্বর হল বৈজ্ঞানিক গবেষণা। চলুন এবার তাহলে এক এক করে এগুলোকে একটু কাছ থেকে দেখি। প্রথমেই আসে শিক্ষার্থীর ওপর মনোযোগ। এখানে মূল কথাটা হলো শুধু কি শেখানো হচ্ছে তা নয়, বরং কে শিখছে সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। মানে একজন শিক্ষার্থীর শেখার আগ্রহ তার পারিপার্শ্বিক অবস্থার ওপরও নির্ভর করতে পারে। তাই এই ক্ষেত্রটা শুধু পড়াশোনা নয়, বরং একজন ব্যক্তি বুদ্ধিবৃত্তিকভাবে, আবেগ দিয়ে এবং সামাজিকভাবে কিভাবে বড় হচ্ছে সেটাও দেখে। সোজা কথায়, শিক্ষার্থীকে শুধু একটা তথ্য নেওয়ার যন্ত্র হিসাবে না দেখে একজন সম্পূর্ণ মানুষ হিসাবে বোঝা হয়। এরপর দ্বিতীয় স্তম্ভ, শেখার প্রক্রিয়া। এখানে ফোকাসটা হলো শেখার কিভাবের ওপর, মানে আমাদের মস্তিষ্ক ঠিক কোন পদ্ধতিতে তথ্য গ্রহণ করে আর সেটা মনে রাখে, কোন জিনিসগুলো আমাদের শিখতে সবচেয়ে বেশি উৎসাহ দেয়। এই সব গভীর প্রশ্ন নিয়েই কিন্তু এখানে গবেষণা চলে। আর শেষের দুটি স্তম্ভ, প্রয়োগ আর বৈজ্ঞানিক গবেষণা, এরা একদম একে অপরের হাত ধরে চলে। একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণা শিক্ষার জগতে মানুষের আচরণকে গভীরভাবে বোঝার চেষ্টা করে, অন্যদিকে প্রয়োগ সেই গবেষণার ফলাফলগুলোকে ক্লাসরুমের জন্য বাস্তবসম্মত কৌশলে বদলে দেয়। সেটা শিক্ষকদের জন্য হোক বা পাঠ্যক্রম তৈরির জন্যই হোক। বলা যেতে পারে এটা তত্ত্ব আর বাস্তবতার মধ্যে একটা দারুণ সেতু তৈরি করে। বেশ, স্তম্ভগুলো তো বোঝা গেল, কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানীরা ঠিক কোন কোন বিষয় নিয়ে কাজ করেন? চলুন এর বিশাল পরিধিটা এক নজরে দেখে নেওয়া যাক। সত্যি বলতে এর পরিধি অনেক বড়। একদম শৈশবের বিকাশ থেকে শুরু করে স্মৃতিশক্তি আর অনুপ্রেরণার মতো জটিল শিক্ষণ তত্ত্ব সবই এর আওতায় পড়ে। শুধু তাই নয়, বুদ্ধিমত্তা বা ব্যক্তিত্বের মতো ব্যক্তিগত পার্থক্যগুলো বিশ্লেষণ করা, সবচেয়ে কার্যকর শিক্ষণ পদ্ধতি খুঁজে বের করা আর শেখাটা ঠিক কতটা সফল হলো তা মাপার জন্য সঠিক মূল্যায়ন পদ্ধতি তৈরি করা, এই সবই কিন্তু শিক্ষা মনোবিজ্ঞানের কাজ। তো এত সব আলোচনার পর আমরা কিন্তু একটা একদম আসল এবং সবচেয়ে জরুরি প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম। এত কিছু করে লাভটা কি? এই ক্ষেত্রটার আসল গুরুত্বটা কোথায়? কেন এটা এত দরকারি? এর উত্তরটা কিন্তু ভীষণ সহজ আর মানবিক। এর চূড়ান্ত লক্ষ্য একটাই, সকল শিক্ষার্থীর জন্য শিক্ষাগত অভিজ্ঞতা উন্নত করা। সত্যি তো, এর চেয়ে মহৎ উদ্দেশ্য আর কী বা হতে পারে? তাহলে আজকের আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা নিতে পারি তা হলো, 1 নম্বর, শিক্ষা মনোবিজ্ঞান কোনো আন্দাজ বা ধারণা নয়, এটা একটা বিজ্ঞান। 2 নম্বর, এটা শুধু শিক্ষার্থীর পড়া মুখস্থ করার উপর নয়, বরং তার সম্পূর্ণ বিকাশের উপর জোর দেয়। 3 নম্বর, এটি শিক্ষকদের হাতে তুলে দেয় বাস্তবসম্মত এবং কার্যকরী টুলস। আর সবশেষে এর একমাত্র লক্ষ্য হলো সবার জন্য শেখার অভিজ্ঞতাকে আরও ভালো, আরও সহজ করে তোলা। এই সম্ভাবনার কথা ভাবলেই কিন্তু অবাক হতে হয়, যা আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একবার ভেবে দেখুন তো, আমাদের পুরো শিক্ষা ব্যবস্থাটা যদি গোড়া থেকে এই বিজ্ঞানের উপর ভিত্তি করে গড়ে তোলা হতো, তাহলে তার চেহারাটা ঠিক কেমন হতো?